গুড ডে ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কল্লোস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন। আমার এই চ্যানেলে এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সিলেবাসে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বিবিএ সেকেন্ড ইয়ার থেকে শুরু করে বিবিএ ফোর্থ ইয়ার পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কোর্স পেপারের সাথে কিন্তু এই চ্যাপ্টারটা রিলেটেড। কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন কোর্স পেপারে এই অঙ্কটা আছে তা নিয়ে কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি বারবার করে আলোচনা করে এসেছি এবং থাম্বনেলে এটা চার্ট দেওয়া আছে, আপনারা সেখান থেকে ফলো করে নিতে পারবেন। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আজকে আমরা 7th ক্লাস করব। এর আগে যে 6টা ক্লাস আমার এখানে আপলোড করা হয়েছিল সেই সবগুলো ক্লাসের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এছাড়াও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে একটা প্লেলিস্ট আমার এই চ্যানেল তৈরি করা আছে। সেই প্লেলিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। সেই প্লেলিস্টে গেলেও কিন্তু আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে পেয়ে যাবেন। যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার এই চ্যানেলে আমি বিবিএ এবং এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। আমার এই চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টগুলোতে গেলে আপনারা ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড কমপ্লিট লেকচার্স পেয়ে যাবেন। সেই লেকচারগুলোতে ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড বেসিক ডিসকাশন, প্রিভিয়াস ইয়ার কোয়েশনের সমাধান এবং পরীক্ষা উপযোগী বিভিন্ন অঙ্কের সমাধান করা আছে। যে কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্ট ফলো করলে আপনাদের ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড যে কোনো প্রবলেম সলিউশন হয়ে যাবে, আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে ওই চ্যাপ্টার সম্পর্কে এবং পরীক্ষা উপযোগী একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। প্রতিটা প্লেলিস্টের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমার এই চ্যানেলে প্লেলিস্ট একটা অপশন আছে, সেই প্লেলিস্টে গেলেও আপনার প্রতিটা চ্যাপ্টারের প্লেলিস্ট পেয়ে যাবেন। আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে খুব রিসেন্ট একটা ইয়ারের কোয়েশনের সমাধান করব। 2018 সালের প্রশ্নের সমাধান করব। আমরা প্রশ্নটাতে চলে যাচ্ছি। Shown below are the balance sheet of Urmi Corporation for the year ended December 31, 2016 and December 31, 2017. এখানে 2017 এবং 2016 দুই বছরের জন্য 31শে ডিসেম্বরে কিছু ব্যালেন্সেস আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের রিকমেন্ড হচ্ছে কি প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2017, ইউজ দ্য ইনডাইরেক্ট মেথড অফ দ্য কম্পিউটিং ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দুটো মেথডে করা যায়, একটা হচ্ছে কি ইনডাইরেক্ট মেথড এবং আরেকটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড। অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথড আমরা যেই মেথডে অঙ্ক করি না কেন আমাদের ক্যাশ ফ্লোসগুলোকে তিনটা অ্যাক্টিভিটিতে সাজিয়ে নিতে হয়। একটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দ্বিতীয়টা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং শেষেরটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে আমাদেরকে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের কথা বলেছে, মানে কি এটা নয় যে আমাদেরকে শুধুমাত্র ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিসেই বের করতে হবে, তা নয়। আমাদেরকে এখানে আসলে কিন্তু একটা পূর্ণাঙ্গ ক্যাশ ফ্লো স্টেটমেন্টই তৈরি করতে হবে। তবে আমি এখন যে বললাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দুইটা মেথডে করা যায়, একটা হচ্ছে কি ডিরেক্ট মেথড এবং আরেকটা হচ্ছে কি ইনডাইরেক্ট মেথড। এবং যে কোনো মেথডেই আমরা কিন্তু ক্যাশ ফ্লোসগুলোকে তিনটা অ্যাক্টিভিটিতে ভাগ করবো: ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা ক্যাটাগরির মধ্যে কিন্তু আসলে ডিরেক্ট মেথডে এবং ইনডাইরেক্ট মেথডে মূল পরিবর্তনটা হয় কিন্তু ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসকে নিয়ে। ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের গঠন প্রণালী এবং ডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের গঠন প্রণালীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিন্তু ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস কিন্তু দুটো মেথডেই সেম। এই দুটো অ্যাক্টিভিটিতে কিন্তু আমরা দুটো মেথডে একইভাবে অঙ্কের উপস্থাপন করব। তাহলে ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথডের পরিবর্তনটা হচ্ছে কাকে নিয়ে? ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসকে নিয়ে। আর এখানে তাই শেষের দিকে যেটা বলেছে সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট মেথডে আমাদেরকে ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস কত তা নির্ণয় করতে বলেছে। তার মানে হচ্ছে কি আসলে আমাদের ওভারঅল অঙ্কটা ইনডাইরেক্ট মেথডেই উপস্থাপন করতে হবে। আমরা এখন প্রশ্নে ব্যালেন্স শিটে যে অন্যান্য আইটেমগুলো আছে সেগুলো পড়ে নিচ্ছি। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, লং টার্ম ইনভেস্টমেন্ট, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, টোটাল হিসাব দেওয়া আছে। আমাদের এখানে 2017 এবং 2016 দুই বছরের 31শে ডিসেম্বরের ব্যালেন্সগুলো দেওয়া আছে। আর আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে হবে কিন্তু 2017 সালের জন্য। তার মানে কি 2017 সালে এই ব্যালেন্সগুলো হচ্ছে কি চলতি বছরের ক্লোজিং ব্যালেন্স, আর 2016 ক্লোজিং ব্যালেন্সগুলো হচ্ছে কি আসলে 2017 জন্য ওপেনিং ব্যালেন্স। তার মানে এই হিসাবগুলো হবে আমাদের অঙ্কের জন্য ওপেনিং ব্যালেন্স এবং 17 গুলো হচ্ছে কি ক্লোজিং ব্যালেন্স। এরপরে লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার সিকিউরিটির মধ্যে কি আছে দেখি। অ্যাকাউন্টস পেবল আছে, ওয়েজেস পেবল, বন্ডস পেবল, কমন স্টক এবং রিটেন আর্নিংসের ব্যালেন্স দেওয়া আছে। অন্যান্য ইনফরমেশনের মধ্যে আছে নেট ইনকাম ফর 2017 ওয়াজ টাকা 36,000, ওই বছরের নেট ইনকাম হচ্ছে 36,000 টাকা। এ ফুলি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট হ্যাড অরিজিনালি কস্ট টাকা 5,000 ওয়াজ সোল্ড ফর টাকা 1,200। একটা সম্পূর্ণভাবে অবচিত ইকুইপমেন্ট যার প্রকৃত ক্রয় মূল্য ছিল 5,000 টাকা, সেটা বিক্রি করা হয়েছে 1,200 টাকা দিয়ে। এটা কিন্তু একটু ট্রিকি ব্যাপার। আমরা এর আগেও সম্পত্তি বিক্রয় নিয়ে অঙ্ক করেছি, তবে আজকের অঙ্কের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এখানে বলা আছে এ ফুলি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট, একটা সম্পূর্ণভাবে অবচিত একটা ইকুইপমেন্ট যার প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা, সেটা কিন্তু বিক্রি করা হয়েছে 1,200 টাকা দিয়ে। এটার বিষয়টা আমরা একটু পরে ডিটেল আলোচনা করছি। দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড ফর টাকা 6,500, দীর্ঘমেয়াদী বিনিয়োগ 6,500 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। এডিশনাল ইকুইপমেন্ট পারচেজ ডিউরিং দ্য ইয়ার টাকা 15,000, অতিরিক্ত আর ইকুইপমেন্ট নগদে ক্রয় করা হয়েছে 15,000 টাকা দিয়ে। আমরা তো রিকমেন্ড আগে পড়ে নিয়েছি। তো এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে। আমরা এখন ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে তৈরি করতে হয় তার গঠন প্রণালী নিয়ে সংক্ষেপে আলোচনা করছি।
আজকের ক্লাসটা আমরা ইনডাইরেক্ট মেথডে করবো, আর এখানে ইনডাইরেক্ট মেথডেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের গঠন প্রণালীটা করে দেওয়া আছে। ইনডাইরেক্ট মেথডে করি আর ডিরেক্ট মেথডে করি, যেভাবে করি না কেন ক্যাশ ফ্লোসগুলোকে এই 3টা অ্যাক্টিভিটিতে ভাগ করে নিতে হবে: ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। যেহেতু এই চার্ট নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিটেল অনেকবারই আলোচনা করেছি, তাই আমি আজকে খুব সংক্ষেপে শুধুমাত্র চার্টটা একবার চোখ বুলিয়ে নেব, যাতে অঙ্কের সমাধান যখন করব তখন কোন আইটেমটা কোথায় আসে সেটা যাতে সহজে বুঝতে পারি। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যখন করব, ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করার সময় সেটা অবশ্যই নেট ইনকামকে দিয়ে শুরু করতে হবে। নেট ইনকাম যদি আমাদের প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তা ওয়ার্কিং করে বের করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল নেট ইনকাম টু ক্যাশ, সেখানে অ্যাডজাস্টমেন্টস করতে হবে কিছু নেট ইনকামকে ক্যাশের সাথে মিলকরণ করার জন্য। অ্যাডজাস্টমেন্টসের মধ্যে প্রথমে আছে ডেপ্রিসিয়েশন অর অ্যামোর্টাইজেশন অফ অ্যাসেটস, কোনো সম্পত্তির উপর ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন থাকলে তা যোগ করতে হবে। এই ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন যদি আমাদের প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তা ওয়ার্কিং করে বের করে নিতে হবে। অ্যামোর্টাইজেশন অফ ডিসকাউন্ট অফ বন্ডস অর শেয়ার্স, বন্ডস অথবা শেয়ার্সের ডিসকাউন্টের উপর যদি কোনো অ্যামোর্টাইজেশন হয়, এই আইটেমটা আসলে খুবই রেয়ার, এটা এখনো পর্যন্ত কোনো অঙ্কে পাইনি, যদি না থাকে তাহলে এটা নিয়ে চিন্তা করতে হবে না। লস অন সেল অফ অ্যাসেটস অর রিটায়ারমেন্ট অফ বন্ডস, যদি বন্ড রিটায়ার করে অথবা অ্যাসেট সেল করে যদি লস হয় তাহলে তা যোগ করতে হবে। আর কোনো সম্পত্তি বিক্রি করে যদি লাভ হয়, গেইন হয়, তাহলে তা বিয়োগ করতে হবে। গেইন অন সেল অফ অ্যাসেটস বিয়োগ করতে হবে। আর আমি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা পড়েছি সেখানে আমরা কিন্তু দেখছি একটা সম্পত্তি বিক্রি করে 500 টাকা গেইন হয়েছে, তাহলে সেই গেইনটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে বিয়োগ করে দেবো। এছাড়াও কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে তা যোগ করতে হবে, আর কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে বিয়োগ করতে হবে। কারেন্ট লাইবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে তা যোগ করতে হবে, আর কারেন্ট লাইবিলিটিস যদি ডিক্রিজ হয় তাহলে তা বিয়োগ করতে হবে। কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিসের সাথে এখানে সম্পর্ক হচ্ছে কি বিপরীতমুখী। কারেন্ট অ্যাসেটসের সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সম্পর্ক হচ্ছে কি ঋণাত্মক। কারেন্ট অ্যাসেটস যদি ডিক্রিজ হয় তাহলে আমরা যোগ করব, আর কারেন্ট অ্যাসেটস যদি ইনক্রিজ হয় তাহলে আমরা বিয়োগ করব। আর কারেন্ট লাইবিলিটিসের সাথে সম্পর্ক হচ্ছে কি ধনাত্মক। কারেন্ট লাইবিলিটিস যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করব, আর কারেন্ট লাইবিলিটিস যদি হ্রাস পায় তাহলে আমরা তা বিয়োগ করব। এই সবগুলো যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা সেকেন্ড কলামে আসবে তা যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, আর এই অ্যামাউন্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার আসি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কাজে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কাছে আসলে এখানে সবচেয়ে সহজ। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা ফিক্স অ্যাসেটস অথবা লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়গুলো নিয়ে চিন্তা করব। ফিক্স অ্যাসেটস যদি আমরা সেল করে দিই তাহলে অ্যাসেটস চলে যাচ্ছে ঠিক, কিন্তু তার পরিবর্তে নগদ টাকা ব্যবসাতে আসছে। নগদ টাকা আসছে বলে আমরা এখানে কি করব, যোগ করব, কারণ ক্যাশ ইনফ্লো হয়েছে। আর যদি আমরা ফিক্স অ্যাসেটস পারচেজ করি, নগদে ক্রয় করি, তাহলে নগদ টাকা চলে যাবে বিধায় আমাদের এখানে বিয়োগ করতে হবে, কারণ এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা সবসময় ডিরেক্টলি ক্যাশকে নিয়ে চিন্তা করব। কোন কোন ট্রানজ্যাকশনের জন্য ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, কোন কোন ট্রানজ্যাকশনের জন্য ক্যাশ হ্রাস পাচ্ছে। যদি ক্যাশ বৃদ্ধি পায় তাহলে আমরা তা যোগ করব, আর যদি ক্যাশ ডিক্রিজ হয় তাহলে তা আমরা এখানে বিয়োগ করে দেবো। এখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যে দুই ক্যাটাগরির আইটেম সেকেন্ড কলামে আসে তা সব যোগ বিয়োগ করে ফাইনাল ফিগারটাকে সেকেন্ড কলামে নিয়ে যাব। আর এই ফিগারটা যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর যদি এই ফিগারটা নেগেটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আসছি আমরা ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ফিন্যান্সিং মানে হচ্ছে অর্থায়ন বা অর্থ সংস্থান, যেখান থেকে আমাদের মূলধন সংগ্রহ হবে বা অর্থায়ন হবে ব্যবসা পরিচালনার জন্য, সেই বিষয়গুলো সেই খাতগুলো এখানে আসবে। যদি আমরা কমন স্টক, বন্ডস, নোটস পেবল নগদে ইস্যু করে থাকি, বাজারে বিক্রি করে থাকি, তাহলে তার পরিবর্তে বাজার থেকে আমরা নগদ টাকা সংগ্রহ করব, মূলধন সংগ্রহ করব, সেটা আমরা এখানে যোগ করব, যেহেতু নগদ টাকার বৃদ্ধি পাবে তাই যোগ। এছাড়াও লং টার্ম লোন অথবা মর্টগেজ পেপারের মাধ্যমে যদি আমরা বড় করে ঋণ করে থাকি তাহলে ব্যবসাতে নগদ টাকা বৃদ্ধি পাবে, তাই আমরা এগুলো যোগ করব। আর তার বিপরীতে যদি আমরা এই দায়গুলো পরিশোধ করে দিই, বন্ডস, নোটস পেবল, লং টার্ম লোন, মর্টগেজ পেবল যদি পরিশোধ করে দিই, অথবা কমন স্টককে যদি রিটায়ার করে দিই, কমন স্টককে রিটায়ার করা মানে কি, যাদেরকে কমন স্টক বিক্রি করেছিলাম তাদের কাছ থেকে নগদ টাকার বিপরীতে কমন স্টকগুলোকে পুনরায় কিনে নেওয়া, তাহলে এক্ষেত্রে কিন্তু ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে, তখন এগুলো সব বিয়োগ করতে হবে। অর্থাৎ রিডেমশন অর রিটায়ারমেন্ট অফ বন্ডস অর নোটস পেবল, বন্ডস অথবা নোটস পেবলকে যদি রিডেমশন অথবা রিটায়ারমেন্ট করা হয় তাহলে নগদ টাকা চলে যাবে বললে বিয়োগ। কমন স্টকে যদি রিটায়ার করা হয় নগদ টাকা চলে যাবে বলে বিয়োগ। লং টার্ম লোন, মর্টগেজ পেবল যদি রিপেমেন্ট করা হয় তাহলে নগদ টাকা চলে যাবে বলে বিয়োগ। এছাড়াও যদি ক্যাশ ডিভিডেন্ড থাকে তাহলে ক্যাশ ডিভিডেন্ড যদি পেমেন্ট করা হয়, নগদে পরিশোধ করা হয়, সেটাও আমরা এই জায়গাতে নেগেটিভ করব। যেহেতু ক্যাশ ডিভিডেন্ডটা কমন স্টকের সাথে জড়িত, আর কমন স্টক যেহেতু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তাই ক্যাশ ডিভিডেন্ড পেডকে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে নেগেটিভ করতে হবে। এই সবগুলোকে যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা সেকেন্ড কলাম আসবে তা যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর এই ফিগারটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ ইউজড ইন ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার এখানে সেকেন্ড কলাম থেকে সবগুলো অ্যামাউন্টকে যোগ বিয়োগ করে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাকে আমরা লিখব কি নেট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ চলতি বছরে নগদ কত টাকার পরিবর্তন হয়েছে। তার সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স অথবা ক্যাশ ইকুইভ্যালেন্সকে যোগ করব, এবং তার সাথে আমরা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স এবং ক্যাশ ইকুইভ্যালেন্সকে মিলিয়ে নেব। তো এটা হচ্ছে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডাইরেক্ট মেথডের একটা গঠন প্রণালী। এই গঠন প্রণালী অনুসারে সমাধান করতে গেলে আমাদের অঙ্কে যে এখানে যতগুলো আইটেম নিয়ে আলোচনা করা হচ্ছে সবগুলো আইটেমের ব্যবহারে যে অঙ্কে থাকবে তা নয়, এখানে অনেক আইটেমই হয়তো বা আমাদের প্রশ্নে দেওয়া না থাকতে পারে, তো সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আবার এমন অনেক আইটেম আছে যা কিন্তু আসলে প্রশ্নে ইনডাইরেক্ট ভাবে দেওয়া আছে, মানে কি হাইড করা হয়েছে, কিন্তু তার ব্যবহার কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে।
তখন আমাদের ওই অ্যামাউন্টগুলোকে ওয়ার্কিং করে বের করতে হবে। এবার আমরা একটা ওয়ার্কিংয়ের চার্ট দেখছি যে আমাদের ইনডাইরেক্ট মেথডে কোন কোন বিষয় নিয়ে ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। আমাদের ইনডাইরেক্ট মেথড করতে হলে আমরা জানি যে নেট ইনকামকে প্রয়োজন হবে, কারণ আমাদের যে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা করতে হয় ইনডাইরেক্ট মেথডে, সেটা শুরুই করতে হয় কি নেট ইনকাম দিয়ে। যদি আমাদের প্রশ্নের কথা নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে অবশ্যই এই নেট ইনকামটা আমাদেরকে ওয়ার্কিং করে বের করে নিতে হবে। আর যদি নেট ইনকাম প্রশ্নে দেওয়া থাকে তাহলে তা আমরা সরাসরি বসিয়ে দেবো। আমরা এর আগে যে ক্লাসেসগুলো করেছি সবগুলো অঙ্কে কিন্তু নেট ইনকামটা সরাসরি আমাদের প্রশ্ন দেওয়া ছিল, তা দিয়ে আমরা অঙ্ক শুরু করতে পেরেছি। যদি কোনো অঙ্কে নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে তা ওয়ার্কিং করে বের করে নিতে হবে। এছাড়া আমরা দেখছিলাম যে কি ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে ডেপ্রিসিয়েশনকে বসাতে হয়। এই ডেপ্রিসিয়েশনটা যদি আমাদের প্রশ্নে সরাসরিভাবে উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে এই ডেপ্রিসিয়েশনকে আমাদেরকে ওয়ার্কিং আকারে বের করে নিতে হবে। এছাড়াও কোনো সম্পত্তি নগদ ক্রয় এবং নগদ বিক্রয়ের কোনো ফাংশন যদি প্রশ্নে থাকে, কিন্তু এটা হয়তো সরাসরি আমাদের ইনফরমেশন আকারে দেওয়া নেই, কিন্তু প্রশ্নে এটা ব্যবহার আছে, ব্যালেন্স শিটের মধ্যে এটা কাজ আছে, তখন আমরা ওয়ার্কিং করে নগদ ক্রয় কত এবং নগদ বিক্রয় কত কোনো সম্পত্তি সেই বিষয়টাকে বের করে নেব। এছাড়াও শেয়ারস, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন, এই বিষয়গুলো আমরা জানি ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে বসাতে হয়। শেয়ারস, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন এগুলো নগদে ইস্যু করে যদি মূলধন সংগ্রহ করা হয়, এমন কোনো টার্মস যদি আমাদের প্রশ্নে থাকে কিন্তু সরাসরিভাবে হয়তো বা ইনফরমেশন আকারে দেওয়া নেই, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ব্যবহার আসবে, তখন তাও আমরা একটা ওয়ার্কিং আকারে বের করে নিব। এছাড়াও যদি শেয়ারগুলোকে রিটায়ার করা হয় নগদে, অর্থাৎ শেয়ারের টাকা যদি পুনঃপরিশোধ করে দেওয়া হয় শেয়ার হোল্ডারদেরকে, তাহলে সেই বিষয়টা হয়তো বা আমাদের ওয়ার্কিং আকারে আসতে পারে। এছাড়াও যদি বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন যেগুলো আমরা ইস্যু করেছি সেগুলো যদি আবার রিডেমশন করা হয় অথবা রিপেমেন্ট করা হয়, রিডেমশন মানে হচ্ছে কি দায় মুক্ত হওয়া বা মেয়াদ শেষে দায় পরিশোধ করা, রিপেমেন্ট করা, পুনঃপরিশোধ করার কোনো বিষয় থাকে তাহলে তাও হয়তো বা ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। এছাড়াও আমাদের যদি ক্যাশ ডিভিডেন্ড পে যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে ক্যাশ ডিভিডেন্ড পেটাও আমাদের ওয়ার্কিং করে বের করে নিতে হতে পারে। আমরা সাধারণভাবে ইনডাইরেক্ট মেথডে এই 7টা ওয়ার্কিং নিয়ে চিন্তা করব। যে কোনো প্রশ্ন শুরু করার আগে আপনারা অবশ্যই ভালো মতো প্রশ্নটা পড়ে দেখে নেবেন যে এই 7টা আইটেমের সাথে রিলেটেড কোনো কাজ আপনাদেরকে করতে হচ্ছে কিনা, এই 7টা আইটেমের সাথে রিলেটেড কোনো ওয়ার্কিং আপনাদেরকে করতে হবে কিনা। অনেক সময় অনেক কিছু প্রশ্ন সরাসরিভাবে দেওয়া না থাকলেও আমরা ব্যালেন্স শিটের পার্থক্য থেকে সরাসরি মানটাকে নির্ণয় করতে পারি। মনে করি কি কোনো সম্পত্তি ক্রয়ের বিষয় আছে কিন্তু সেটা ইনফরমেশন আকারে প্রশ্ন সরাসরিভাবে দেওয়া নেই, কিন্তু ব্যালেন্স শিটের পার্থক্য থেকে সরাসরিভাবে আমরা পারচেস অফ অ্যাসেটের ভ্যালুটাকে পেয়ে যাচ্ছি, তখন সেটার ওয়ার্কিং করার প্রয়োজনে সেটা আপনারা সরাসরি বসাতে পারবেন। কিন্তু যদি দেখা যায় কি একই অ্যাসেটের পারচেসও আছে এবং সেলসও আছে, তার মধ্যে প্রশ্ন হয়তো পারচেসের অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, সেলসের অ্যামাউন্টটা দেয়নি, তখন আমরা এটা ওয়ার্কিং করব। অথবা একই অ্যাসেটের হয়তো বা পারচেস এবং সেলস দুটোরই কাজ আছে প্রশ্নে, কিন্তু প্রশ্নে হয়তো বা সেলসের অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে কিন্তু পারচেসের অ্যামাউন্টটা দেয়নি, তখন আমরা সেটা ওয়ার্কিং করব। অর্থাৎ একই অ্যাসেটের সাথে যদি একাধিক কাজ থেকে থাকে, পারচেস এবং সেলস একাধিক কাজ থেকে থাকে, তার মধ্যে যদি একটা ইনফরমেশন প্রশ্নে দিয়ে দেয় এবং আরেকটা ইনফরমেশন মিসিং থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ার্কিংয়ে সহযোগিতা নেব। সেম ওয়েতে শেয়ারস, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন এগুলো যে ইস্যুর কথা বলেছে, এই ইস্যুয়েন্সের যে বিষয়টা সেটাও যদি আমাদের দেখা যাচ্ছে কি শেয়ারস, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন এই বিষয়গুলোর সাথে একাধিক কাজ আছে বা একাধিক আমাদের ইনফরমেশন দেওয়া আছে, তো তার মধ্যে ইস্যুয়েন্সের ইনফরমেশনটা হয়তো বা মিসিং আছে, তখন তা আমরা ওয়ার্কিং আকারে বের করব। এভাবে আসলে 5 নম্বর 6 নম্বর পয়েন্টগুলোতেও যদি একাধিক কাজ থেকে থাকে, এই শেয়ারস, বন্ডস, নোটস পেবল, মর্গেজ লোন, লং টার্ম লোন এগুলোর সাথে যদি একাধিক বিষয় জড়িত থাকে, কিন্তু তার মধ্যে যদি রিটায়ারমেন্ট, রিডেমশন এই অ্যামাউন্টগুলো প্রশ্নে সরাসরি দেওয়া না থাকে, তাহলে তা আমরা ওয়ার্কিং করে বের করব। কিন্তু যদি দেখি যে কি এখানে একটাই বিষয় আছে, যেমন মনে করি কি বন্ডস পেবল মনে করি কি বছরের শুরুতে ব্যালেন্স আছে কি 50,000 টাকা এবং বছরের শেষে ব্যালেন্স দেখানো হয়েছে 40,000 টাকা এবং বন্ডস পেবলের সাথে জড়িত আর কোনো ইনফরমেশন প্রশ্ন কোথাও উল্লেখ করে দেওয়া নেই, তাহলে আমরা কিন্তু এখন বুঝে নেব 50,000 টাকার বন্ডসটা 40,000 টাকা হয়ে যাবে, মানে হচ্ছে কি বাকি 10,000 টাকার বন্ডসকে রিপেমেন্ট করে দেওয়া হয়েছে। সেটা আমরা ব্যালেন্স শিটের ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্সের পার্থক্য থেকে সহজেই আমরা নির্ণয় করতে পারছি। তখন এই বিষয়টাকে আর আলাদাভাবে ওয়ার্কিং করে শো করার প্রয়োজন নেই, আমরা সরাসরি আমরা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে রিপেমেন্ট অফ বন্ডস পেবল বলে 10,000 টাকা বসিয়ে দেবো, এখন যে ওটা উদাহরণ দিচ্ছি সেটার আলোকে। কিন্তু যদি দেখেছি কি বন্ডসের মধ্যে আমাদের ইস্যুয়েন্সও আছে এবং রিডেমশন আছে, দুটো কাজ আছে, তার মধ্যে মনে করি কি ইস্যুয়েন্সের ভ্যালুটা দিয়ে দিয়েছে কিন্তু রিডেমশনের ভ্যালুটা দেয়নি, তাহলে তখন আমাদেরকে ওয়ার্কিংয়ে যেতে হবে। অথবা রিডেমশনের ভ্যালুটা দেওয়া আছে কিন্তু ইস্যুয়েন্সের ভ্যালুটা দেয়নি, তখন আমাদেরকে ওয়ার্কিংয়ে যেতে হবে। অর্থাৎ যে কোনো আইটেমের সাথে যদি একাধিক ফাংশন থাকে, তার মধ্যে যদি একটা ফাংশন আমাদের মনে করি কি প্রশ্ন ইনফরমেশনে দেওয়া আছে আর বাকি ফাংশনটার কথা উল্লেখ করে দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমাদের ওয়ার্কিংয়ে যেতে হবে। এছাড়াও যদি ক্যাশ ডিভিডেন্ড পেড যদি প্রশ্ন দেওয়া না থাকে তাহলে ক্যাশ ডিভিডেন্ড পেডের জন্য ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। এখানে আমরা যে লিস্টটা দেখছি সেটা ইনডাইরেক্ট মেথডের জন্য বলা হলো। ইনডাইরেক্ট মেথডের জন্যই যে আসলে এই কাজগুলো করতে হয় তা নয়, ডিরেক্ট মেথডেও কিন্তু এখানের মধ্যে অনেকগুলো ওয়ার্কিংয়ের ব্যবহার আসে, যেমন 2 থেকে 7 পর্যন্ত এই ওয়ার্কিংগুলো কিন্তু ডিরেক্ট মেথডেও হতে পারে। যখন আমরা ডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো নিয়ে আমরা আরও ডিটেল ডিসকাশনে যাব। আমরা এখন ইনডাইরেক্ট মেথডে করছি। ইনডাইরেক্ট মেথডে আমরা এখন এই 7টা ওয়ার্কিং নিয়ে চিন্তা করব। তাহলে যে কোনো অঙ্ক করার আগে আপনারা ভালো মতন প্রশ্ন পড়ে দেখবেন, বুঝে দেখবেন যে এই ওয়ার্কিংগুলোর মধ্যে কোনো ওয়ার্কিং করার প্রয়োজন হচ্ছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে ওয়ার্কিংগুলোকে আগে করে নেবেন, তারপরে মূল ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে পরে করবেন। আমরা এখানে ওয়ার্কিংসের বিষয়গুলো বুঝে নিয়েছি। এবার আমরা আজকে যে অঙ্কটা সমাধান নিয়ে আলোচনা করছি সেই অঙ্কের প্রশ্নে আবার ফিরে যাই এবং দেখি এই অঙ্কের সাথে জড়িত কি কি ওয়ার্কিং আমাদের আজকের অঙ্কে আসবে। আমরা এই যে প্রশ্নটা পড়ছি এই প্রশ্নের মধ্যে কিন্তু দেখছি আমাদের যে ওয়ার্কিংয়ের চার্ট দেখেছি সেই ওয়ার্কিংয়ের চার্টের মধ্যে 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নেট ইনকাম। যদি নেট ইনকাম আমাদের প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তা ওয়ার্কিং করে বের করার প্রয়োজন হবে। এখানে আমরা দেখছি নেট ইনকাম ইনফরমেশনটা প্রশ্ন একদম শুরুতে দেওয়া আছে 36,000 টাকা। এরপরে ওয়ার্কিংয়ের চার্টে নাম্বার 2তে আমরা দেখছি কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। যদি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সরাসরিভাবে দেওয়া না থাকে তাহলে তা ওয়ার্কিং করার প্রয়োজন আছে। আমরা এখানে দেখছি অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে এবং শেষের দিকে বলা হচ্ছে কি একটা 5,000 টাকা ক্রয় মূল্যের ইকুইপমেন্ট যেটা ফুলি ডেপ্রিসিয়েট সম্পূর্ণভাবে অবচিত হয়ে গেছিল তা কিন্তু বিক্রি করা হয়েছে 1200 টাকা দিয়ে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে কি ওই বছরের ইকুইপমেন্ট বাবদ মূল অবচয়ের খরচ কত বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত তা কিন্তু প্রশ্নে সরাসরিভাবে দেওয়া নেই। এখানে যে ফুলি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্টের কথা বলেছে সেটা হচ্ছে যে সম্পত্তিটা বিক্রি করেছে তার অবচয়ের কথা, কিন্তু যে সম্পত্তিগুলো ওই বছর পুরো বছর ব্যাপী ব্যবহার হয়েছে সেই সম্পত্তির অবচয়ের কথা তা প্রশ্নে সরাসরিভাবে উল্লেখ করা নেই। তাহলে তা আমাদেরকে ওয়ার্কিং করে বের করতে হবে। এবার আমরা জানি যে কি ডেপ্রিসিয়েশনের বিষয়টা অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের সাথে জড়িত। আমরা এখন একটা অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টের গঠন প্রণালী দেখছি, সেখান থেকে আমরা বুঝবো কিভাবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাকে বের করতে হবে। যে কোনো সম্পত্তি অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের হিসাবগুলো অবশ্যই ওপেনিং ব্যালেন্সকে দিয়ে শুরু করতে হয়। তার সাথে যে সম্পত্তির উপরে আমরা অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন হিসাব করছি সেই সম্পত্তি যা অবচয় হয়েছে ওই বছর ব্যাপী সেই অবচয়টাকে যোগ করতে হয়। যোগ করার পরে পুঞ্জীভূত অবচয়ের মোট ব্যালেন্স পাওয়া যায়। সেখান থেকে যদি কোনো সম্পত্তি বিক্রি করা হয় বা ডিসকার্ড করা হয় তার উপরে যা অবচয় হয়েছে তাকে বিয়োগ করা হয়। যেহেতু সম্পত্তিটা বিক্রি করে ফেলা হয়েছে তাহলে তার যেহেতু আমাদের ব্যবহার উপযুক্ত নয় বা ব্যবহারের মধ্যে নেই, তাই আমাদের ওই সম্পত্তির অবচয় কিন্তু অবচয় সঞ্চিতির মধ্যে হিসাবভুক্ত থাকতে পারবে না। তাই যে কোনো সম্পত্তি বিক্রি করলে বা ডিসকার্ড করলে তার উপরে যা অবচয় হয় তা অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স থেকে লেস করে দিতে হয়। এবার লেস করার পরে যে ব্যালেন্সটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্স। আমরা এই চার্ট থেকে বের করতে চাই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের অ্যামাউন্টটা কত। তার জন্য আমরা এই চার্টটাকে আসলে ব্যাক ক্যালকুলেশন করব। অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্স দিয়ে শুরু করব, তার সাথে ডেপ্রিসিয়েশন অন সোল ইকুইপমেন্ট যে ইকুইপমেন্টে বিক্রি করেছে তার উপর যা অবচয় হয়েছে তাকে যোগ করব এবং তার থেকে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্সকে বিয়োগ করব। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের অ্যামাউন্টটা কত তা পেয়ে যাচ্ছি। এবার আমরা ওয়ার্কিংটা দেখছি, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, পার্টিকুলার্স এবং টাকা, ক্লোজিং অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন। ক্লোজিং অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন আমরা দেখছি এখানে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কি 15,000 টাকা। আমরা 15,000 টাকাকে লিখে নিলাম। তার সাথে এবার যে সম্পত্তিটা বিক্রি করা হচ্ছে তার অবচয়কে যোগ করতে হবে। আমরা দেখছি এখানে যে সম্পত্তি বিক্রি করে তার অবচয়কে লেস করতে হচ্ছে মূল অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের গঠন প্রণালীতে, কিন্তু যেহেতু আমরা এখন ব্যাক ক্যালকুলেশন করছি তাই যেটা লেস হওয়ার কথা ছিল সেটা এখন অ্যাড করব। এবার যেটা বিষয় সেটা হচ্ছে কি যে সম্পত্তিটি বিক্রি করেছে তার অবচয় কত। প্রশ্ন বলেছে এ ফুলি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট হ্যাড অরিজিনালি কস্ট টাকা 5,000। একটা সম্পত্তি যার প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা, এটা সম্পূর্ণভাবে অবচিত হয়ে গেছে। সম্পূর্ণভাবে অবচিত হয়ে যাওয়া মানে কি এই সম্পত্তিটা কস্ট প্রাইস যা অবচয়ও তা। 5,000 টাকার সম্পত্তি 5,000 টাকায় সম্পূর্ণভাবে অবচিত হয়ে গেছে, অর্থাৎ এই সম্পত্তির আমাদের হিসাব অনুসারে বুক ভ্যালু হচ্ছে কি 0। আমাদের হিসাব অনুসারে এই সম্পত্তির আর কোনো উপযুক্ত ভ্যালু নেই, মানে কি আমরা এটা আর আমাদের ব্যবহার করার মতন যোগ্য নয়। এই শূন্য বুক ভ্যালুর একটা সম্পত্তি কিন্তু বিক্রি করা হয়েছে আবার 1200 টাকা দিয়ে। আমাদের কাছে এটা ভ্যালুলেস, কিন্তু অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কিন্তু এটা ব্যবহারযোগ্য হতে পারে। তাই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে এই 0 টাকা সম্পত্তিটা কিনে নিয়েছে 1200 টাকা দিয়ে। তাহলে এখানে 0 টাকা সম্পত্তি 1200 টাকা দিয়ে বিক্রি করাতে কিন্তু 1200 টাকা পুরোটাই আসলে লাভ হয়েছে। যদি আমরা এখন লাভটাকে নিয়ে চিন্তা করব না, আমরা এখন শুধুমাত্র যে সম্পত্তিটা বিক্রি করেছে তার অবচয় কত তাকে নিয়ে চিন্তা করছি। এই লাভের বিষয়টা যখন আমরা ইনডাইরেক্ট মেথডে সলিউশন করব সেখানে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যবহার দেখাবো। এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কি এই যে সম্পত্তিটা 5,000 টাকা যেটা ক্রয় মূল্য সম্পত্তিকে বিক্রি করে দেওয়া হয়েছে তার অবচয় কত। তার অবচয় আমরা দেখছি কি ফুলি ডেপ্রিসিয়েটেড, মানে কি 5,000 টাকা পুরোটাই অবচয়। তাই আমরা এখানে লিখছি অ্যাড ডেপ্রিসিয়েশন অন সোল ইকুইপমেন্ট হচ্ছে কি 5,000 টাকা। এটা যোগ করার পরে ব্যালেন্স এসেছে 20,000 টাকা। সেখান থেকে আমরা অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনের ওপেনিং ব্যালেন্সকে বিয়োগ করছি, লেস অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ওপেনিং যেটা ব্যালেন্স হচ্ছে কি 12,500 টাকা। 12,500 টাকা নেগেটিভ করলাম, তাহলে আমাদের রেজাল্ট হয়ে গেল কত 7,500 টাকা। এখানে একটা কথা বলে রাখি, আমাদের এখানে প্রশ্নের মধ্যে ব্যালেন্স শিটের মধ্যে 15,000 12,500 এগুলোতে নেগেটিভ ফিগার ব্যবহার করা হয়েছে। তার জন্য কিন্তু আপনারা এখানে সলিউশনে নেগেটিভ ফিগার ব্যবহার করবেন না। অ্যাকচুয়ালি অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন হচ্ছে কি একটা কন্ট্রা অ্যাসেট, মানে কি সম্পত্তির বিপরীত, সম্পত্তি থেকে বিয়োগ করতে হয়। আর সম্পত্তি থেকে বিয়োগ করার জন্য ইকুইপমেন্টকে যেহেতু অ্যাসেটের দিকে লেখা হয়েছে, ইকুইপমেন্ট থেকে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনকে বিয়োগ করার জন্য
অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনগুলোকে এখানে নেগেটিভ আকারে প্রকাশ করা হয়েছে। কিন্তু আপনারা যখন ওয়ার্কিং করবেন বা এটা কোনো কাজ দেখাবেন তখন এখানে ব্র্যাকেটগুলো নিয়ে চিন্তা করবেন না, গঠন প্রণালী অনুসারে যেভাবে যে আইটেমটা যেদিকে বসানো দরকার সেখানে বসিয়ে দেবেন, এই ব্র্যাকেটগুলোকে ব্যবহার করবেন না। তাহলে আমাদের এই অঙ্কটাতে দেখছিলাম কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা দেওয়া ছিল না, সেটা আমরা ওয়ার্কিং করে বের করে নিয়েছি। এবার পরবর্তী যে আইটেম নিয়ে আমরা চিন্তা করবো সেটা হচ্ছে কোনো সম্পত্তি, কোনো দীর্ঘমেয়াদী সম্পত্তি নগদে ক্রয় বা বিক্রি করা হয়েছে কিনা। আমরা দীর্ঘমেয়াদী সম্পত্তির মধ্যে দেখছি কি লং টার্ম ইনভেস্টমেন্ট আছে, যেটা বছরের শুরুতে ব্যালেন্স ছিল 8,000 টাকা, বছরের শেষে ব্যালেন্স হচ্ছে কি 0, এবং তার ইনফরমেশন কিন্তু আমাদের নিচে দেওয়া আছে। বলা হয়েছে দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড ফর টাকা 6,500। এই লং টার্ম ইনভেস্টমেন্টটা 6,500 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, অর্থাৎ 8,000 টাকার ইনভেস্টমেন্ট বিক্রি করা হয়েছে 6,500 টাকা দিয়ে। তার মানে কি 8,000 টাকার ইনভেস্টমেন্টটা বিক্রি করার কারণে ব্যালেন্স 0 হয়ে গেছে, কিন্তু এটা বিক্রি করা হয়েছে 6,500 টাকা দিয়ে, 13,000 টাকা কম দাম দিয়ে বিক্রি করা হয়েছে, আর 1,500 টাকাটা হচ্ছে কি লস। এটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে ব্যবহার দেখাবো, এবং 6,500 টাকা যেটা বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্যটাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা হিসাব দেখাবো, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো ওয়ার্কিং করার প্রয়োজন নেই। এবার আমরা দেখি ইকুইপমেন্টের বিষয়টা। ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স ছিল 40,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স আছে 50,000 টাকা। ইকুইপমেন্টের ব্যাপারে এখানে বলা আছে যে আমাদের একটা সম্পূর্ণভাবে অবচিত ইকুইপমেন্ট 5,000 টাকা মূল্যের একটা ইকুইপমেন্টকে বিক্রি করা হয়েছে। তাহলে 5,000 টাকার ইকুইপমেন্ট যদি আমরা বিক্রি করি তাহলে ইকুইপমেন্টের মূল্য হ্রাস পাবে। ওপেনিং ব্যালেন্স যেটা 40,000 টাকা ছিল সেখান থেকে 5,000 টাকা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের ব্যালেন্স থাকা উচিত ছিল কত, 35,000 টাকা। ইকুইপমেন্টের ব্যালেন্স থাকা উচিত 35,000 টাকা 5,000 টাকা ইকুইপমেন্টকে বিক্রি করে দেওয়ার পরে। এরপরে আবার শেষে বলা আছে যে অতিরিক্ত একটা ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 15,000 টাকা দিয়ে। 15,000 টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনলে কিন্তু আবার ইকুইপমেন্টের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে 40,000 টাকা ওপেনিং ব্যালেন্স থেকে 5,000 টাকার বিক্রয়কে বিয়োগ করার পরে আবার 15,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ব্যালেন্সটা 50,000 টাকা হুবহু মিলে যায়। 40,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করলে ব্যালেন্স হয় 35,000 টাকা, তার সাথে 15,000 টাকা যোগ করলে ব্যালেন্স হয়ে গেল কত, 50,000 টাকা। তাহলে আমাদের ইকুইপমেন্টের ক্লোজিং ব্যালেন্স মিলে গেছে। তাহলে ইকুইপমেন্টের পরিবর্তনটার ব্যাখ্যা আমাদের ইনফরমেশনে দেওয়া আছে, তাই আমাদের এটা নিয়ে আর ওয়ার্কিং করতে হবে না। এরপর আমরা দেখি লং টার্ম লায়াবিলিটি। লং টার্ম লায়াবিলিটির মধ্যে বন্ডস পেবল ওপেনিং ব্যালেন্স আছে 50,000, ক্লোজিং ব্যালেন্স আছে 40,000। 10,000 টাকা কমে গেছে। কেন কমে গেছে তার কোনো ব্যাখ্যা আমাদের প্রশ্নে দেওয়া নেই, সেটা আমরা এখানে ব্যালেন্স শিটের পার্থক্য থেকে বুঝছি কি 10,000 টাকা হ্রাস পাওয়া মানে কি 10,000 টাকা বন্ডস পেবল পরিশোধ করে দেওয়া হয়েছে। সেটা আমরা সরাসরি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে রিপেমেন্ট অফ বন্ডস পেবল অথবা রিটেনশন অফ বন্ডস পেবল বলে 10,000 টাকা নেগেটিভ করে দেবো। তো এটার জন্য কোনো ওয়ার্কিং করার প্রয়োজন হচ্ছে না। কমন স্টকের কোনো পরিবর্তন নেই, কমন স্টকের এখানেও কোনো ইনফরমেশন নেই এবং এখানে অ্যামাউন্টের কোনো পরিবর্তন নেই, তাহলে কমন স্টক নিয়ে কোনো চিন্তাই আমাদেরকে করতে হবে না। এবার ওয়ার্কিংয়ের চার্টের মধ্যে আমরা সবার শেষে যে আইটেমটা দেখেছি সেটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড পেইড। ক্যাশ ডিভিডেন্ড পেইডের ব্যাপারে কিন্তু আমাদের প্রশ্নে কোথাও কোনো তথ্য উল্লেখ করা নাই সরাসরিভাবে, তো আমাদেরকে চেক করে দেখতে হবে ক্যাশ ডিভিডেন্ড পেইড আছে কিনা। ক্যাশ ডিভিডেন্টের বিষয়টা কিন্তু থাকে রিটার্ন আর্নিংসের মধ্যে। এই অঙ্কে ক্যাশ ডিভিডেন্ড নিয়ে ওয়ার্কিং করতে হবে কিনা সেটার জন্য আমাদেরকে আগে রিটার্ন আর্নিংস ব্যালেন্সটা চেক করে দেখতে হবে। তার জন্য আমরা রিটার্ন আর্নিংস একটু ফরম্যাটটা আলোচনা করি। রিটার্ন আর্নিংসের যে ফরম্যাটটা আমরা দেখছি সেখানে দেখছি কি রিটার্ন আর্নিংস হিসাবটা সবসময় রিটার্ন আর্নিংসের ওপেনিং ব্যালেন্সকে দিয়ে শুরু করতে হয়। রিটার্ন আর্নিংসের ওপেনিং ব্যালেন্স আমরা এখানে আছে দেখছি কি 5,000 টাকা, তার সাথে নেট ইনকামকে অ্যাড করতে হয়। নেট ইনকাম এখানে আছে 36,000 টাকা, 5,000 টাকার সাথে যদি 36,000 টাকা যোগ করি তাহলে টোটাল ব্যালেন্স হয়ে যাচ্ছে কত, 41,000 টাকা। সেখান থেকে ডিভিডেন্ড পেইড যদি আমরা বিয়োগ করি, ডিভিডেন্ডকে বিয়োগ করার পরে আমাদের রিটার্ন আর্নিংসের ক্লোজিং ব্যালেন্সকে পাওয়া যাবে, আর রিটার্ন আর্নিংসের ক্লোজিং ব্যালেন্স এখানে হচ্ছে কত, 26,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে কি আমরা ওপেনিং ব্যালেন্স 5,000 টাকার সাথে নেট ইনকাম 36,000 টাকা যোগ করার পরে আমাদের এখানে ব্যালেন্স আসছে 41,000 টাকা, আর ক্লোজিং ব্যালেন্সে কিন্তু প্রশ্নে দেওয়া আছে 26,000 টাকা। তাহলে 41,000 টাকা ব্যালেন্স 26,000 টাকাতে নেমে আসে মানে কি অবশ্যই এখানে ডিভিডেন্ড পেমেন্ট করা হয়েছে। কিন্তু যদি দেখতাম যে কি এখানে এই দুটো যোগ করে যে 41,000 টাকা ব্যালেন্স আমরা পেয়েছি, আমাদের প্রশ্ন অনুসারে ক্লোজিং ব্যালেন্সে 41,000 টাকাই দেওয়া আছে, অর্থাৎ ওপেনিং ব্যালেন্সের সাথে নেট ইনকাম যোগ করার পর যে ফিগারটা আমাদের এখানে আসবে সেটাই যদি আমাদের এখানে ব্যালেন্স শিটে ব্যালেন্সের সাথে মিলে যায় তাহলে বুঝে নিতে হবে এখানে কোনো ডিভিডেন্ডের কাজ নেই। কিন্তু যদি পার্থক্য থাকে তাহলে অবশ্যই আমরা ডিভিডেন্ডের ব্যবহার আছে বলে বুঝে নেব এবং ক্যাশ ডিভিডেন্ড পেডকে ওয়ার্কিং করে বের করব। এবার আমরা ক্যাশ ডিভিডেন্ড পেডের যেটা ওয়ার্কিং সেটা নিয়ে আলোচনা করছি। ক্যাশ ডিভিডেন্ড পেড বের করার সময়তে আমরা এখন কি করব, রিটার্ন আর্নিংসে স্টেটমেন্টটাকে ফলো করব। আমরা রিটার্ন আর্নিংসে ওপেনিং ব্যালেন্স লিখবো, তার সাথে নেট ইনকাম যোগ করব, যোগ করার পরে যে যোগফল থাকবে সেই যোগফল থেকে আমরা আসলে ক্লোজিং ব্যালেন্সকে বিয়োগ করে দেব। ক্লোজিং ব্যালেন্সকে বিয়োগ করে দিলে যে ডিফারেন্স ফিগারটা বেরোবে সেটাই হবে কি ক্যাশ ডিভিডেন্ড পেড। তাহলে আমরা এটার ওয়ার্কিংটা দেখছি। ক্যালকুলেশন অফ ক্যাশ ডিভিডেন্ড পেড, আমরা রিটার্ন আর্নিংসের ওপেনিং ব্যালেন্স লিখছি। রিটার্ন আর্নিংসের ওপেনিং ব্যালেন্স হচ্ছে কি এখানে 5,000 টাকা, তার সাথে নেট ইনকাম 36,000 টাকা যোগ করার পরে মোট ব্যালেন্স হচ্ছে কি 41,000 টাকা। সেখান থেকে আমরা রিটার্ন আর্নিংসের ক্লোজিং ব্যালেন্স 26,000 টাকাকে বিয়োগ করছি। বিয়োগ করার পরে আমাদের ডিফারেন্স ফিগার হচ্ছে কত, 15,000 টাকা। 15,000 টাকাটাই হচ্ছে কি ক্যাশ ডিভিডেন্ড পেড। তো আমাদের এই অঙ্কে আর কোনো ওয়ার্কিং নেই, দুটো ওয়ার্কিং ছিল, দুটো ওয়ার্কিং আমরা করে নিয়েছি। একটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন এবং আরেকটা হচ্ছে কি ক্যাশ ডিভিডেন্ড পেড। এবার আমরা অঙ্কের মূল সলিউশনে চলে যাচ্ছি। আমরা এবার পূর্ণাঙ্গ ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখছি। প্রথমে শুরু করতে হবে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসকে দিয়ে, যা শুরু করতে হবে নেট ইনকাম দিয়ে। আমাদের প্রশ্নে নেট ইনকাম দেওয়া আছে 36,000 টাকা, নেট ইনকামটা বসিয়ে দিলাম। এরপর লিখছি অ্যাডজাস্টমেন্টস টু রেকনসাইল নেট ইনকাম টু ক্যাশ। অ্যাডজাস্টমেন্টসের মধ্যে আমরা প্রথমে সাধারণভাবে ডেপ্রিসিয়েশনকে বসিয়ে থাকি। তো আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা ওয়ার্কিং থেকে পেয়ে গেছি 7,500 টাকা, ওয়ার্কিং ওয়ানে পেয়েছি। এরপরে আমরা জানি কোনো সম্পত্তি বিক্রি করে যদি লাভ বা লস হয় তাহলে তারও হিসাব করতে হবে। আমরা নিচে দেখছি যে 5,000 টাকার মূল্যে একটা ইকুইপমেন্ট যেটা সম্পূর্ণভাবে অবচিত সেটাকে বিক্রি করা হয়েছে 1,200 টাকা দিয়ে, এবং কিছুক্ষণ আগে এটা আলোচনা করেছি 5,000 টাকার ইকুইপমেন্ট সম্পূর্ণভাবে অবচিত মানে কি এই সম্পত্তির বুক
বুক ভ্যালু হচ্ছে কি 0। আর কোনো সম্পত্তি বিক্রি করে লাভ হলো না লস হলো সেটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সম্পত্তির বুক ভ্যালুর সাথে সেল ভ্যালুর কম্পেয়ার করে। যদি সম্পত্তির বুক ভ্যালু বের করা না যায় বা সম্পত্তির বুক ভ্যালু দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির অরিজিনাল কস্ট প্রাইসের সাথে বিক্রয় মূল্যের পার্থক্য করে আমরা লাভ বা লসকে বের করব। কিন্তু যদি সম্পত্তির বুক ভ্যালুর ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া থাকে তাহলে অবশ্যই সম্পত্তির বুক ভ্যালুর সাথে সেল ভ্যালুর কম্পেয়ার করে আমাদেরকে লাভ বা লসকে বের করে নিতে হবে। আমরা দেখছি কি 5,000 টাকার ক্রয় মূল্যের ইকুইপমেন্ট যেটা ফুলি ডেপ্রিসিয়েট সম্পূর্ণভাবে অবচিত হয়ে গেছে। সম্পূর্ণভাবে অবচিত হয়ে যাওয়া মানে কি এই সম্পত্তির অবচয় 5,000 টাকা, তাহলে 5,000 টাকার কস্ট প্রাইস থেকে 5,000 টাকা অবচয় বাদ দেওয়ার পরে এই সম্পত্তির বুক ভ্যালু হচ্ছে কি 0। এই 0 টাকার সম্পত্তি বিক্রি করা হয়েছে 1,200 টাকা দিয়ে। এটাতে 1,200 টাকা নগদ টাকা পাওয়া গেছে এবং 1,200 টাকা পুরোটাই হচ্ছে কিন্তু আসলে গেইন বা লাভ। এই গেইনটা আমরা কি করব অপারেটিং অ্যাক্টিভিটিসে লেস করব। আমরা প্রথমে গঠন প্রণালীতে দেখেছি যে গেইন হলে লেস করতে হয়, লস হলে অ্যাড করতে হয়। গেইন অন সেল অফ ইকুইপমেন্ট 1,200 টাকা নেগেটিভ। এরপরে আমাদের এখানে আরেকটা ইনভেস্টমেন্ট বিক্রয়ের ব্যাপারে বলা আছে, দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড ফর টাকা 6,500। দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ 6,500 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কি বিনিয়োগের প্রারম্ভিক মূল্য ছিল 8,000 টাকা, ক্লোজিং ভ্যালু হচ্ছে কি 0 টাকা। 8,000 টাকার ইনভেস্টমেন্ট সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গেছে। 8,000 টাকার ইনভেস্টমেন্টটা বিক্রি করা হয়েছে 6,500 টাকা দিয়ে। তার মানে কি 8,000 টাকা ক্রয় মূল্যের ইনভেস্টমেন্ট 6,500 টাকা দিয়ে বিক্রি করা মানে কি 1500 টাকা এখানে লস হয়েছে। আর ইনভেস্টমেন্টের উপরে কখনোই ডেপ্রিসিয়েশনের বিষয় থাকে না এবং এটার কোনো বুক ভ্যালু থাকে না। এটার কস্ট প্রাইসের সাথে আমরা কি করব সেল ভ্যালুর সাথে কম্পেয়ার করব। তাহলে 8,000 টাকার সম্পত্তি 6,500 টাকা দিয়ে বিক্রি হওয়াতে এখানে 1500 টাকা লস হয়েছে আর লসটা অপারেটিং অ্যাক্টিভিটিসে যোগ করতে হয়। লস অন সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট 1500 টাকা পজিটিভ। এগুলো বিক্রি করে যে নগদ টাকা পাওয়া গেছে সেই নগদ টাকাগুলো কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হিসাব হবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নিয়ে পরে আলোচনা করছি, আগে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের সম্পূর্ণভাবে আলোচনা শেষ করি। এখন অপারেটিং অ্যাক্টিভিটিসে এই লাভ লসগুলোকে বসানোর পরে আমরা দেখব কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসের ব্যালেন্স। আমরা কারেন্ট অ্যাসেটসের মধ্যে ক্যাশ আর অন্যান্য কারেন্ট অ্যাসেটস হিসাবকে দেবো। অ্যাকাউন্ট রিসিভেবল আছে দেখছি আমরা এখানে 2,500 টাকা ওপেনিং ব্যালেন্স, 5,000 টাকা ক্লোজিং ব্যালেন্স। 2,500 টাকার অ্যাকাউন্টস রিসিভেবল বৃদ্ধি পেয়েছে মানে কি কারেন্ট অ্যাসেট বেড়ে গেছে। কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে কিন্তু এখানে লেস করতে হবে। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল 2,500 টাকা নেগেটিভ। এরপর আছে ইনভেন্টরি যেটা 30,000 থেকে 37,500 টাকা হয়ে গেছে, 7,500 টাকা বেড়ে গেছে, তাহলে এটাও নেগেটিভ করতে হবে। ইনক্রিজ ইন ইনভেন্টরি 7,500 টাকা নেগেটিভ। লং টার্ম ইনভেস্টমেন্ট ইকুইপমেন্ট এগুলো লং টার্ম অ্যাসেটস বা ফিক্সড অ্যাসেটস, এগুলো আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ব্যবহার দেখবো, এগুলো নিয়ে এখানে আর আলোচনা করতে হবে না। এবার আমরা দেখি কারেন্ট লায়াবিলিটি কি আছে। কারেন্ট লায়াবিলিটি অ্যাকাউন্টস পেবল ওপেনিং ব্যালেন্স ছিল 2,500 টাকা, ক্লোজিং আছে 9,000 টাকা, তার মানে কি 6,500 টাকার এখানে ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে। আর কারেন্ট লায়াবিলিটি বাড়লে আমরা এখানে যোগ করবো ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল 6,500 টাকা পজিটিভ। ওয়েজেস পেবল প্রদেয় মজুরি যেটাও একটা কারেন্ট লায়াবিলিটি 5,500 টাকা থেকে 5,000 টাকা হয়ে গেছে মানে কি 500 টাকা লেস হয়েছে বা 500 টাকা ডিক্রিজ হয়েছে। ডিক্রিজটা আমরা এখানে বিয়োগ করবো। ডিক্রিজ ইন ওয়েজেস পেবল 500 টাকা নেগেটিভ, কারণ কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ হলে লেস করতে হয়। আমরা এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসে যা আইটেম বসানো তা সব বসিয়ে নিয়েছি, সবগুলোকে ফার্স্ট কলামে যোগ বিয়োগ করার পরে সেকেন্ড কলামে আমরা 39,800 টাকা পজিটিভ ফিগার পেয়েছি, যেটার নাম লিখবো কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার আমরা ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা ফিক্সড অ্যাসেটস বা লং টার্ম অ্যাসেটসের বাই সেলগুলোকে নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে আমরা এখানে দেখছি যে একটা ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্টকে 1,200 টাকা দিয়ে নগদে বিক্রি করা হয়েছে। এখন এই সম্পত্তিটার অরিজিনাল কস্ট প্রাইস কত ছিল, ডেপ্রিসিয়েশন কত, বুক ভ্যালু কত, লাভ কত, লস কত, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে করার সময় আমরা তা কোনো কিছু চিন্তা করবো না। আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে চিন্তা করবো কি এই সম্পত্তিটা বিক্রি করে নগদ কত টাকা পাওয়া গেছে, কারণ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের বিষয়টা সম্পূর্ণভাবে নগদের উপরে নির্ভরশীল। নগদ আসলে যোগ করব, নগদ চলে গেলে বিয়োগ করব। তাহলে এখানে সম্পত্তিটা বিক্রি করে নগদ পাওয়া গেছে 1,200 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে কি 1,200 টাকা। আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হিসাব করার সময় তো সবসময় সম্পত্তির বিক্রয় মূল্যটাকে কনসিডার করব। এটা অরিজিনাল কস্ট প্রাইস, ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু এগুলো কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে সম্পত্তির বিক্রয় মূল্য 1,200 টাকা মানে কি এই সম্পত্তিটা বিক্রি করে 1,200 টাকা নগদ পাওয়া গেছে, তাই আমরা লিখছি সেল অফ ইকুইপমেন্ট 1,200 টাকা পজিটিভ। এরপর আমরা দেখছি কি লং টার্ম ইনভেস্টমেন্টকে বিক্রি করা হয়েছে 6,500 টাকা দিয়ে, 6,500 টাকা নগদ টাকা এসেছে, তাই আমরা লিখছি কি সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট 6,500 টাকা পজিটিভ। এরপর আমরা সবার শেষে দেখছি কি একটা ইকুইপমেন্ট ক্রয় করার কথা বলেছে, যেটার ক্রয় মূল্য হচ্ছে কি 15,000 টাকা। এই 15,000 টাকা দিয়ে ইকুইপমেন্ট ক্রয় করাতে নগদ টাকা চলে গেছে, তাই আমরা লিখছি কি পারচেস অফ ইকুইপমেন্ট 15,000 টাকা নেগেটিভ। এই সবগুলোকে যোগ বিয়োগ করার পরে 7,300 টাকা নেগেটিভ ফিগার আমরা সেকেন্ড কলাম পেয়েছি, যার নাম হচ্ছে কি নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপরে আমরা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসকে নিয়ে আলোচনা করছি, ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে আমরা লং টার্ম লায়াবিলিটিস এবং শেয়ার হোল্ডার সিকিউরিটির সাথে জড়িত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। লং টার্ম লায়াবিলিটিসের মধ্যে এখানে আছে দেখছি বন্ডস পেবল, যেটা আগে ছিল 50,000 টাকা ব্যালেন্স, বছরের শেষে আছে 40,000 টাকা, 10,000 টাকা কমে গেছে, তার মানে 10,000 টাকা বন্ডস পেবল পরিশোধ করা হয়েছে, তাই আমরা লিখছি কি রিপেমেন্ট অফ বন্ডস পেবল 10,000 টাকা নেগেটিভ, নগদ টাকা চলে গেছে বলে নেগেটিভ।
কমন স্টকের কোনো পরিবর্তন হয়নি, কমন স্টকের সাথে রিলেটেড কোনো আইটেম আমাদের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস আসবে না। আর এর বাইরে আমাদের যে আইটেমটা এখানে লিখতে হবে সেটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড পেড। ক্যাশ ডিভিডেন্ড পেডটা আমাদের অঙ্কে কিন্তু সরাসরিভাবে দেওয়া ছিল না, সেটা আমরা ওয়ার্কিং টুতে পেয়েছি, যেটা হচ্ছে কি 15,000 টাকা। ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট করলে কিন্তু নগদ টাকা চলে যাবে, তাই ক্যাশ ডিভিডেন্ড পেড 15,000 টাকা নেগেটিভ করতে হবে। তাহলে 10,000 এবং 15,000 টাকা দুটো যোগ করে টোটাল নেগেটিভ ফিগার হচ্ছে কি 25,000 টাকা। নেট ক্যাশ ইউজড ইন ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস হচ্ছে কি 25,000 টাকা। আমরা এর আগে যে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে দুটো অ্যামাউন্ট সেকেন্ড কলামে পেয়েছিলাম, সেই দুটো অ্যামাউন্টের সাথে 25,000 টাকাকে হিসাব নিকাশ করার পরে তিনটা অ্যামাউন্টকে যোগ বিয়োগ করার পরে আমরা নেট 7,500 টাকার পরিবর্তন পেয়েছি, নেট 7,500 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা লিখছি কি নেট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার 7,500। আমরা দেখছি ক্যাশের ওপেনিং ব্যালেন্স ছিল 5,000 টাকা এবং 7,500 টাকা বেড়ে গিয়ে 12,500 টাকা হয়েছে। এই যে 7,500 টাকা ওই বছর বৃদ্ধি পেয়েছে, এটা কোন কোন খাতে কীভাবে বৃদ্ধি পেলো তাই আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করে প্রকাশ করেছি। এবার এই 7,500 টাকার সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করবো, যেটা হচ্ছে কি 5,000 টাকা, সেটা যোগ করার পরে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 12,500 টাকা হিসাবের সাথে মিলে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আজকের অঙ্কে আমরা ক্যাশ ডিভিডেন্ড পেড কীভাবে বের করতে হবে তা ওয়ার্কিং করে বের করেছি। এটা আমাদের আজকের অঙ্কের জন্য নতুন বিষয় ছিল। এবং অঙ্কের মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে কি সেটা ফুলি ডেপ্রিসিয়েট একটা ইকুইপমেন্ট ছিল, যেটা 1200 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। এই আইটেমটা নিয়ে অনেকে কিন্তু কনফিউজ হতে পারে এবং কীভাবে এটা উপস্থাপন করতে হবে তা নিয়েও কিন্তু কনফিউজ হতে পারে। বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় কি এখানে 5,000 টাকা যেটা অরিজিনাল কস্ট প্রাইস, তার সাথে সেল ভ্যালু 1200 টাকা কম্পেয়ার করে 3,800 টাকা একটা লস হিসাব করে এবং সেই লসটাকে অপারেটিং অ্যাক্টিভিটিসে বসায়। এর কারণে কিন্তু অঙ্কটা মিলে না। কিন্তু আসলে এখানে কিন্তু 5,000 টাকার সম্পত্তি কিন্তু 1200 টাকা দিয়ে বিক্রি হয়নি। 5,000 টাকার সম্পত্তিটার মধ্যে 5,000 টাকা পুরোটাই অবচয় হয়ে যাওয়ার পরে সম্পত্তিটা বুক ভ্যালু হচ্ছে কি 0 টাকা, 0 টাকার সম্পত্তি 1200 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, তার মানে কি 1200 টাকা লাভ হয়েছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম ছিল, একটু ট্রিকি পয়েন্ট ছিল। তো যদি ক্লাসটা পুরোপুরিভাবে ভালো মতন ফলো করে থাকেন তাহলে আশা করি বিষয়টা বুঝে নিতে পেরেছেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আইকনে ক্লিক করবেন, বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ আপনারা দেখছেন এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করছি, বিভিন্ন ট্রিকি অঙ্ক নিয়ে সমাধান নিয়ে আলোচনা করছি, যে অঙ্কগুলোর অনেক সমাধানই হয়তো আপনারা বইতে পাবেন না। আগামী ক্লাসেও আমরা আরও একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আপনাদের সাথে পাবো। এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।